মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। স্মিতা বৃদ্ধ কেয়ারটেকারকে বলল, অমৃতা এখানে যে ঘরটায় থাকতো সেই ঘরটা ওরা একবার দেখতে চায়। ঈশান বিরক্ত হয়ে বলল যে সবটাই যখন পরিষ্কার হয়ে গেল, অমৃতা আর বেঁচে নেই। অমৃতা আর রাত্রি আসলে একজনই, তারপর আর ঘর দেখার কি দরকার? তবে স্মিতা নাছোড়বান্দা। ও জোর করে বলল যে এত দূর এলো, একবার ঘরটা দেখে যাবে না? ঈশানকে বুঝিয়ে বলল, বুঝতেই তো পারছো এটা কোনো মানুষের কাজ না, আমাদের সঙ্গে অলৌকিক কিছু ঘটছে। একবার ওই ঘরটা দেখা দরকার। তুমি এত ভয় পাচ্ছ কেন? এই দাদু তো আমাদের সঙ্গেই রয়েছেন। বৃদ্ধ বললেন যে আজ বহু বছর হয়ে গেছে ওই ঘর উনি খোলেননি। এমনকি অমৃতার মা অদিতি যখন ফিরে এসেছিলেন তখনও ওই ঘর একবারই খোলা হয়েছিল, তাও উনি চাবি দিয়ে দিয়েছিলেন। অদিতি নিজেই গিয়েছিল ওই ঘরে। এখনো ওখানে অদিতির জিনিসপত্রই রাখা রয়েছে। বৃদ্ধ বলল, দিদিমণি মারা যাওয়ার পর থেকে ওই ঘর একেবারে তালা বন্ধই পড়ে আছে। তোমরা যদি যেতে চাও আমি চাবি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি আমি সেখানে ঢুকবো না। বৃদ্ধ অনেকগুলো চাবির গোছা থেকে একটা চাবি স্মিতার হাতে দিয়ে দিল। স্মিতা আর ঈশানকে দোতলায় একটা ঘর দেখিয়ে দিয়ে বলল, ওই 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 ঘরটাতেই অমৃতা দিদি ভাই ওর মায়ের সঙ্গে থাকতো। স্মিতা আর ঈশান ঘরটার দিকে এগোতে গেল। বৃদ্ধ ওদের ডেকে বলল যে এ বাড়িতে বহু বছর হয়ে গেছে কোনো অতিথি আসেননি, কিন্তু এক সময় এই বাড়ির রীতি ছিল এখানে অতিথি এলে তাকে খালি মুখে ফেরত পাঠানো হতো না। আজ উনি যখন বেঁচে আছেন তখন ওরাও এখান থেকে খালি মুখে ফিরে যেতে পারবে না। তিনি বললেন, তোমরা অমৃতা দিদি ভাইয়ের বন্ধু, কলকাতা থেকে এতটা পথ এসেছো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ, দুপুর বেলাটা খাওয়া দাওয়া করে তবেই যাবে। এত কিছুর মধ্যে দুপুরে খাবার ব্যাপারটা ঈশানের মাথা থেকেই বেরিয়ে গেছিল, কিন্তু লোকটি বলাতে ঈশান অনুভব করল যে ওর বেশ খিদে পেয়েছে। স্মিতা আর ঈশান কোনো আপত্তি করল না। ওরা দুজনে চাবি নিয়ে অমৃতার ঘরে গেল। ঘরের দরজাটা খুলতেই ওদের বিশ্বাস হলো যে বৃদ্ধ ভদ্রলোকই ঠিক বলছেন। সত্যি বহু বছর হয়ে গেছে বাদুর চামচিকে ছাড়া এই ঘরে সূর্যের আলোটুকু পর্যন্ত ঢোকেনি। ঘরটা মোটামুটি গোছানো, বিছানার ওপর সাদা চাদর চাপা দেওয়া, আসবাবপত্রগুলো সব চাদর দিয়ে ঢাকা। শুধু ঘরের দেওয়ালে রাত্রির বেশ কিছু পুরনো ছবি রয়েছে। ঈশান অবাক হয়ে দেখছিল ছবিগুলো। ওর যেন শরীর অস্থির করতে লাগলো। এই মেয়েটি মৃত, অর্থাৎ এর কোনো অস্তিত্বই নেই। কিন্তু এই মেয়েটির সঙ্গে ওর কয়েকদিন আগেও কত কত মুহূর্ত কাটিয়েছে। সত্যিই তার মানে ইহজগতের ওপারে কোনো এক জগৎ আছে যেখানে মৃত্যুর পরেও মানুষের অস্তিত্ব থাকে। রাত্রিকেও প্রচণ্ড ভালোবাসে। রাত্রির জন্য হঠাৎ ওর বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। পরক্ষণে মনে হলো যাকে ও রাত্রি ভাবছে সে তো ওর বন্ধু সম্বিতের প্রেমিকা অমৃতা।
স্মিতার সামনে ঈশান চিৎকার করে কাঁদতেও পারছে না। ঈশান বাথরুমে যাবে বলে ঘর থেকে বেরোলো। স্মিতা বলল, বাড়িটার যা বদনাম শুনলাম, এখানে একা একা এদিক ওদিক যেও না ঈশানদা। ঈশান বলল, তুই চিন্তা করিস না, দোতলায় পরপর ঘর যখন আছে তখন বাথরুম নিশ্চয়ই থাকবে। ঈশানকে বেশি খুঁজতে হলো না। 2-4টে ঘরের পরেই একটা লম্বা বাঁক পেল। সেখানে গিয়ে ঢুকে দেখলো পাশাপাশি দুটো বাথরুম। ঈশান ওর মধ্যে একটা বাথরুমে ঢুকলো। দেখলো কলের নিচে একটা ফাঁকা বালতি রাখা। ঈশান কল খুলল। কল থেকে জল পড়ছে না। বাথরুমের বাইরে এসে ঈশান ওই বৃদ্ধ কেয়ারটেকারকে খোঁজার জন্য বারান্দার দিকে গিয়ে মুখটা বাড়ালো। হঠাৎ বাথরুমের ভেতরে জল পড়ার শব্দ শুনতে পেল। ঈশান ছুটে বাথরুমের ভেতরে গেল, কিন্তু দেখল বালতিটা ফাঁকা। কল খুলল, কিন্তু কল থেকে জল পড়ছে না। ঈশান মন দিয়ে শুনল, জল পড়ার শব্দটাও থেমে গেছে। ঈশান আবার বাইরে বেরোলো। বারান্দাটাতে আসতে স্পষ্ট শুনল আবার সেই কলের জল পড়ার আওয়াজ। কল খুলে রাখলে লোহার বালতিতে জল পড়ার শব্দ যেমন হয়, অবিকল সেই শব্দ। ছুটে বাথরুমে গিয়ে দেখল সেখানে কোথাও কল থেকে কোনো জল পড়ছে না। ঈশান এবার সত্যি ভয় পেয়ে গেল। ও আর পেছনে না তাকিয়ে যেভাবে এসেছিল সেইভাবেই আবার অমৃতার ঘরের দিকে ফিরে গেল। দেখল স্মিতা ঘরের তালা বন্ধ করছে। ঈশানকে দেখে স্মিতা বলল, এই ঘরে আর কিছু দেখার নেই বুঝলে ঈশানদা, তাই তালাটা বন্ধ করে দিলাম। ঈশান স্মিতাকে কিছু বলতে পারছে না। ঈশান দর দর করে ঘামছে। ঈশানের দিকে তাকিয়ে স্মিতা বুঝল কিছু একটা হয়েছে। স্মিতা জানতে চাইল কি হয়েছে। ঈশান বলল, না না কিছু না কিছু না, হ্যাঁ খুব খুব খিদে পেয়েছে। দোতলায় থাকতে কেমন একটা লাগছে জানিস। নিচে নিচে গিয়ে দেখি চল, ওই বয়স্ক ভদ্রলোক কোথায় গেল। স্মিতা বলল, তুমি এরকম ঘামছো কেন? ঈশান আবারও কিছু না বলে এড়িয়ে গেল। স্মিতা আর কোনো প্রশ্ন করল না। ঈশান আর স্মিতা নিচে নেমে এলো। দেখলো বৃদ্ধ ভদ্রলোক টিউবওয়েল থেকে জল ভরে একটা ঘটিতে করে ভেতরে নিয়ে যাচ্ছেন। বৃদ্ধ ওদের সিঁড়ি থেকে নেমে আসতে দেখে বললেন, তোমাদেরই ডাকতে যাচ্ছিলাম, খাবার তৈরি, খাবে চলো। বৃদ্ধ সামনে একটা বড় হল ঘরের মতো একটা ঘরে ওদের নিয়ে এলো। এই ঘরের একটা প্রান্তে প্রচুর আসবাবপত্র ডাই করে রাখা। ওগুলোতে জমিদার বাড়ির আভিজাত্য এখনো জলজল করছে। সবকটা ফার্নিচারই সেগুন বা মেহগনি কাঠের। ওপরে শুধু অনেক বছরের ধুলোর আস্তরণ জমেছে। বৃদ্ধ দুটো কাঁসার থালায় ওদের জন্য খাবার বেড়ে দিলেন। এইটুকু সময়ের মধ্যে ভদ্রলোক ডাল, সবজি, মাছ সবই আয়োজন করেছেন। ঈশান অবাক হয়ে গেল, লোকটা কি ম্যাজিক জানে? ওরা ওপরে ঘর দেখতে গেল, এর মধ্যে কি এত কিছু রান্না করা সম্ভব? লোকটি তো জানতো না যে ওরা আসবে। বৃদ্ধকে প্রশ্নটা করেই ফেলল ঈশান, আচ্ছা এইটুকু সময়ের মধ্যে আপনি এত রান্না করলেন কি করে? বৃদ্ধ একটা রহস্যময় হাসি হেসে ওখান থেকে উঠে গেলেন। স্মিতা একটু লেবু আর পেঁয়াজ চাইল। বৃদ্ধ একটা বাটি করে লেবু, পেঁয়াজ আর লঙ্কা এনে সামনে রাখল। দুটো পেঁয়াজ, 3-4টে লঙ্কা আর দুটো বড় হলুদ রঙের লেবু। ঈশান বলল,
আমি বাইরে থেকে হাতটা ধুয়ে আসছি। খাওয়ার আগে হাত ধুয়ে খাওয়া ঈশানের বরাবরের অভ্যেস। টিউবওয়েল থেকে জল নিয়ে হাত ধুয়ে ঈশান ওই ঘরটায় ফিরে এলো। দেখল স্মিতা ভয়ে কাঁপছে। ঈশান অবাক, তাড়াতাড়ি ওকে ধরে শান্ত করলো। এ কি রে, কি হয়েছে তোর? স্মিতা আঙুল দিয়ে বাটিটার দিকে দেখালো। ঈশান তাকিয়ে স্পষ্ট দেখল যেই হলুদ লেবু দুটো বৃদ্ধ এনে রেখেছিলেন সেই লেবু দুটো লাল হয়ে গেছে। বৃদ্ধ ওদেরকে খেতে দিয়ে রান্নাঘরের দিকে চলে গেছেন। ঘরে এখন শুধু স্মিতা আর ঈশান। ঈশানেরও ভয় করছে। স্মিতা বলল, শুনেছি যেসব বাড়িতে ভূত থাকে সেখানে নাকি লেবু রাখলে তার লাল হয়ে যায়। ঈশান বলল যে ওর গলা দিয়ে এখানকার এক দানা খাবারও নামবে না, তার চেয়ে এখান থেকে বেরিয়ে স্টেশনে গিয়ে কিছু একটা খেয়ে নিয়ে যাবে। স্মিতা প্রচণ্ড ভয়ের মধ্যেও ঈশানকে বলল, ভদ্রলোক এত আশা করে আমাদের জন্য খাবার বানিয়ে এনেছেন, সেই খাবারটা না খেয়ে চলে যাওয়া ঠিক হবে ঈশানদা? দেখো দেখো আমাদের সঙ্গে যা ঘটার তা তো কলকাতা শহরে ঘটছে। চলো ঈশানদা, কোনো রকমে খাবারটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাই। ভদ্রলোক বলল, শুনলে না, দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে না পড়লে এখান থেকে স্টেশন পৌঁছতেও অনেক দেরি হয়ে যাবে। খাওয়া শেষ করে ওরা যখন হাত ধুতে উঠল, ঈশান দেখল ঘড়িতে অলরেডি 5টা বেজে গেছে। ঈশান আর স্মিতা বৃদ্ধ ভদ্রলোকের থেকে বিদায় নিয়ে বাড়িটা থেকে বেরোল। আলপথ দিয়ে যেতে যেতে দেখল ডান দিকে মাঠের বুকে সূর্য অস্ত যাচ্ছে। দেশের বাড়িতে থাকতে ঈশান আর সম্বিত প্রায়ই নদীর ধারে ধারে সূর্যাস্ত দেখতে যেত। মন ভালো করা একটা দৃশ্য, কিন্তু এ দৃশ্য দেখেও এখন ঈশানের গা ছমছম করছে। যাওয়ার সময় ওরা রিক্সা থেকে যেখানে নেমেছিল সেই অবধি হেঁটে আসতেই ওদের অনেকক্ষণ সময় লেগে গেল। এর মধ্যে চারিদিকে সন্ধ্যা নেমে গেছে। ঈশান আর স্মিতা মোবাইলের আলো জেলে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। রাস্তার দুপাশে ওরা ইলেকট্রিক লাইনের বড় বড় তার দেখতে পেল। তার মানে এখানে ইলেকট্রিকের আলো আছে, তবু রাস্তাগুলো এত এত অদ্ভুত, শুনশান আর অন্ধকার কেন? ঈশান যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচে। ওরা দ্রুত পায়ে হাঁটছে। চারপাশে তাকিয়ে বুঝলো এখান থেকে স্টেশন ফেরার মতো রিক্সা বা কোনো কিছুই ওরা এখন পাবে না। অন্ততপক্ষে শহর শুরু হয়েছে যেখানে, সেইখান পর্যন্ত ওদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। ঈশান আর স্মিতা হাঁটছে। কিছুটা পথ গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল দুজনে। দুজনে দুজনের দিকে তাকালো। কিছু না বলেই আবার আস্তে আস্তে হাঁটা শুরু করলো। হ্যাঁ, ওরা ঠিকই ভেবেছে। আবার দুজন দুজনের দিকে তাকালো। ঠিক কেউ যেন ওদের পেছন পেছন আসছে, ওদেরকে ফলো করছে। ঈশান আর স্মিতা বারবারই পেছন ঘুরে দেখতে লাগলো, কিন্তু যতবারই পেছন ঘুরে তাকালো বহু দূর অবধি কোথাও কাউকে দেখতে পেল না। ওরা হাঁটার গতি একটু বাড়িয়ে দিল। এবার ওদের মনে হলো ওদের পেছনে যে আসছে সেও যেন ওদের সঙ্গে সঙ্গে হাঁটার গতি বাড়িয়ে দিল। ঈশানের মনে হলো একজন নয়, বেশ কয়েকজন ওদের পেছনে আসছে। ঈশান আর পারছে না, ওর শরীর খারাপ লাগছে। একে তো এতটা রাস্তা পায়ে হেঁটে যাওয়া,
কলকাতায় আসার পর থেকে এতটা হাঁটার অভ্যেস ওর চলে গেছে। তার উপরে এরকম ভৌতিক পরিবেশ, এইরকম অলৌকিক সব ঘটনা ঘটছে ওদের সঙ্গে। ঈশান আর স্মিতা দুজনেই বুঝতে পারছে এটা কোনো অশরীরীর কাজ। যে বা যারা ওদের পেছনে আসছে তারা হয়তো হয়তো সেই জমিদার বাড়ি থেকেই ওদের পিছু নিয়েছে। ঈশান এ ব্যাপারে আর কিছু ভাবতেও চাইছে না। ভাবলে ওরা আরো বেশি গা ছমছম করছে। ঈশান বুঝতে পারছে ওর গায়ের জামাটা ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। স্মিতাও হাঁটার দখল পেরিয়ে ক্লান্ত। হঠাৎ ওরা বুঝতে পারল শহরে ওঠার রাস্তাটা ওরা হারিয়ে ফেলেছে। একই জায়গায় অনেকক্ষণ গোল গোল ঘুরছে, এদিক ওদিক যেদিকেই যাচ্ছে দূর পর্যন্ত কোথাও শহরের রাস্তাটা দেখা যাচ্ছে না। এইভাবে কতক্ষণ কেটেছে ঈশান বুঝতে পারছে না। মোবাইলে তাকিয়ে দেখল ঘন্টার পর ঘন্টা ওরা একই রাস্তায় ঘুরছে। যে রাস্তাটা দিয়ে শহর থেকে রিক্সা করে এসেছিল সেই রাস্তাটা খুঁজেই পাচ্ছে না ওরা। এইভাবে সময় কেটে যেতে থাকলো। ঘড়ির কাঁটায় 8:30। এবার ঈশান আর স্মিতা যেন কিছুটা হতাশ হয়ে পড়ল। ওরা বুঝলো ওরা কোনো এক গোলক ধাঁধায় আটকে পড়েছে, যেখান থেকে নিজেরা কিছুতেই শহরে পৌঁছানোর রাস্তাটায় বেরোতে পারছে না। ওরা ভাবল এটা হয়তো ওদের সঙ্গে ঘটা আরেকটা কোনো অলৌকিক ঘটনা। ঈশান বারবার আফসোস করছে। রিক্সা করে আসার সময় ওর রাস্তাটাকে চিনে রাখা উচিত ছিল। ওর বোঝা উচিত ছিল যে ফেরার সময় এখান থেকে আর কিছুই পাওয়া যাবে না, অতএব হেঁটে যেতে হবে। একবার স্মিতাকে দোষারোপ করল, শুধু শুধু খেতে গিয়ে দেরি হয়ে গেল। ঈশান বলেছিল স্টেশনে গিয়ে খেয়ে নেবে। স্মিতা চুপ করে থাকলো। ঈশানের এবার আর মাথা কাজ করছে না। কিভাবে ওরা এখান থেকে বেরোবে বুঝতে পারছে না। একবার ওর মনে হলো এই অচেনা গ্রামের পথেই হয়তো আজ ওদের জীবনটা শেষ হয়ে যাবে। এই অভিশপ্ত বাড়িতে সবাই বারণ করেছিল আসতে, না আসলেই ভালো হতো হয়তো। শুধু শুধু রাত্রি আর অমৃতার রহস্য জানতে গিয়ে আজ ওরা এরকম একটা বিপদের মধ্যে পড়ে গেল। ঈশানের কলকাতা থেকেই আন্দাজ করা উচিত ছিল যে এরকম কিছু একটা ঘটতে পারে। কেন যে স্মিতার কথা শুনে রানাঘাটে এলো? ঈশানের স্মিতার উপরেই রাগ হলো। স্মিতাও বুঝতে পারেনি এরকম কিছু ঘটবে। হঠাৎ ওরা পেছনে ঘুরে আঁতকে উঠল। দেখলো ওদের সামনে একটা হাত লণ্ঠন ধরে দাঁড়িয়ে। লণ্ঠনের আলোয় স্পষ্ট করে ঈশান দেখল ঘোলাটে চোখের ওই বৃদ্ধ কেয়ারটেকার। বৃদ্ধকে দেখে ঈশানের যেন থরে প্রাণ ফিরল। ঈশান বৃদ্ধকে বলল, দাদু 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 আমরা আমরা শহরে যাওয়ার রাস্তাটা হারিয়ে ফেলেছি। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনি আমাদের একটু শহরের রাস্তাটা দেখিয়ে দিন না। বৃদ্ধ লোকটির গলাটা এবার অন্যরকম শোনালো। খ্যানখ্যানে গলাটা আরো খ্যানখ্যানে হয়ে গেছে। বৃদ্ধ বলল, তোদের তো আজ আর শহরে ফেরা হবে না। ঈশান দেখল বৃদ্ধ ওদের তুমি থেকে তুই বলছে। ঈশান জিজ্ঞেস করল, কেন ফেরা হবে না কেন? বৃদ্ধ বলল, এ বাড়িতে ওনারা এখনো থাকেন, ওনাদের তেমনই ইচ্ছে। ঈশান বুঝতে পারছে না ওনাদের বলতে উনি কাদের কথা বলছেন। বৃদ্ধ বললেন, আমার আতিথেয়তায় নিশ্চয়ই কোনো ভুল হয়ে গেছে, তাই তেনাদের ইচ্ছে তোরা আজ রাতটা এ বাড়িতেই কাটিয়ে যা। ঈশান যেন আকাশ থেকে পড়ল। আপনি আপনি বারবার কাদের ইচ্ছের কথা বলছেন? বৃদ্ধ বলল,
যাদের বাড়িতে গেছিলি তোরা, হতে পারে তোদের বন্ধু অমৃতা দিদিভাই, তার মা অদিতি দিদিমণি আর তাদের পূর্বপুরুষ। হয়তো হয়তো ওনারা সকলেই চান তোরা একটা রাত এই বাড়িতে কাটিয়ে যা। হয়তো ওনারা তোদের কিছু বলতে চান। ঈশান মরে গেলেও আর ওই বাড়িতে ফিরতে রাজি নয়। ও অনেক অনুনয় বিনয় করে বৃদ্ধকে শহরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিতে বলল, কিন্তু বৃদ্ধ কঠিনভাবে দাঁড়িয়ে থাকলো, কোনো উত্তর দিল না। একটা সময় আদেশের সুরে বলল, আমাকে ওনারা পাঠালেন তোদের সঙ্গে করে নিয়ে যেতে। আমি ওনাদের কর্মচারী, ওনাদের ইচ্ছে পূরণ করাই আমার কাজ। চল, দেরি করলে ওনারা রাগ করবেন। স্মিতা বলল, এই সেই সন্ধ্যা, আমরা তো সত্যিটা জানতেই এখানে এসেছিলাম। আমি তোমাকে বলেছিলাম না, আমার বারবার মনে হয় অমৃতা দিয়ে আমাদের কিছু বলতে চায়। আজ হয়তো সেই রাত, আজই হয়তো আমরা সেই 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 সত্যিটা জানব। ঈশান এবার পাগল হয়ে যাবে। ঈশান চিৎকার করে বলল, আর কোনো সত্যিও জানতে চায় না, ও শুধু প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরতে চায়। ঈশানের কথাগুলো এই সুদূর প্রান্তরে প্রতিধ্বনিত হয়ে বারবার ফিরে আসতে লাগলো। নিজের গলা শুনে ঈশান যেন নিজেই কেঁপে উঠল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আমি ওই বাড়িতে কোনোভাবেই ফিরে যাব না। যেভাবেই হোক আজ রাতে আমি কলকাতা ফিরবই। হঠাৎ লণ্ঠনের আলোটা নিভে গেল। একই গলায় বৃদ্ধ বললেন, শহরে তো আজ আর ফেরা হবে না। আমার কথা না শুনলে এই মাঠে ঘাটে অপঘাতে প্রাণটা যাবে। ঈশান ভয় পেয়ে চিৎকার করে উঠল। অন্ধকারের মধ্যে ঈশান বুঝতে পারল বৃদ্ধ ফিরে যাচ্ছেন। ঈশান বাধ্য হয়ে তাকে ডাকল, শুনুন 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 শুনুন, আমরা 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 যাবো যাবো, একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ঈশান বুঝলো ওদের আর কোনো উপায় নেই, ওরা একটা চক্রব্যূহে ফেঁসে গেছে। বাধ্য হয়ে ঈশান বৃদ্ধ লোকটির কথাই মেনে নিল। ঈশান আর স্মিতা বৃদ্ধের সঙ্গে আবার ওই বাড়িতে ফিরতে রাজি হল। স্মিতা চুপচাপ ঈশানের পেছন পেছন আসতে থাকল। বৃদ্ধের লণ্ঠন আবার জ্বলে উঠেছে। সেই লণ্ঠন দেখিয়ে ঈশান আর স্মিতাকে রাস্তা দেখাতে দেখাতে বৃদ্ধ নিয়ে এলো। সারাটা রাস্তা ঈশান আর কোনো কথা বলতে পারল না। ঈশান লক্ষ্য করল স্মিতাও অদ্ভুতভাবে চুপ করে গেছে। একটা সময় ঈশান বুঝল ভয় পেয়ে আর কোনো লাভ নেই, এটাই হয়তো ওদের নিয়তি। আজ রাতটা ওদের এখানেই কাটাতে হবে। মোবাইলের ঘড়িতে দেখলো তখন রাত 10টা। অন্তত ভোর 4টের আগে দিনের আলো ফুটবে না। হাতে রইল আর 6 ঘন্টা। এই 6 ঘন্টা জেগে মোবাইলের আলো জ্বালিয়ে কাটিয়ে দিতে হবে। এদিকে ঈশান সঙ্গে চার্জার আনেনি। ওর মোবাইলে চার্জ কতক্ষণ থাকবে সেটাও একটা চিন্তা। ঈশান আর স্মিতা বৃদ্ধ লোকটির সঙ্গে ওই জমিদার বাড়িতে এলো। বৃদ্ধ লোকটি ওদের একটা ঘর খুলে দিল। ঘরটা খুব সুন্দর করে সাজানো। স্মিতাকে বলল, এই ঘরটায় দাদাবাবু ঘুমোক, তুমি পাশের ঘরটায় থেকো। হ্যাঁ, ওটাও আমি গুছিয়ে রেখেছি। ঈশান বলল, আপনি কি করে জানলেন আমাদেরকে এখানে ফিরে আসতে হবে? এইটুকু সময়ের মধ্যে আপনি ঘর গুছিয়েও ফেললেন। বৃদ্ধ বলল,
বললাম না, সবই তেনাদের ইচ্ছে। কর্তারা যা আদেশ করেন আমি সেইটুকুই করি। স্মিতা জিজ্ঞেস করলো অমৃতা ওদেরকে ফিরে আসতে বলেছে কিনা। বৃদ্ধ লোকটি বললেন, অমৃতা দিদিভাইয়ের পূর্বপুরুষেরা তো অনেক আগেই মানব জীবনের মায়া ত্যাগ করেছে। হয়তো অমৃতা দিদিভাই এখনো তোমাদের ছেড়ে যেতে পারেনি। কথাটা বলে বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে গেলেন। স্মিতা আর ঈশান গম্ভীর হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকল। কেউ কোনো কথা বলতে পারল না। একসময় স্মিতা বলল, তুমি শুয়ে পড়ো ঈশানদা। রাতটা যখন আজ এখানেই কাটাতে হবে তখন আমি পাশের ঘরে যাই, একটু একটু ঘুমানোর চেষ্টা করি। এমন সময় বৃদ্ধ লোকটি আবার ফিরে এলো। ওর হাতে দুটো লণ্ঠন। বৃদ্ধ নিজে থেকেই বলল, তোমরা ভাবছো এখানে এখনো ইলেকট্রিকের আলো পৌঁছয়নি। তা নয়, তা নয়। এখানে ইলেকট্রিক আলো আছে, কিন্তু ওই যে বললাম সবই তেনাদের ইচ্ছে। সেই জন্যে আজ এখানে লোডশেডিং হয়েছে। লণ্ঠন জ্বালিয়ে দিয়ে গেলাম। তেল ভরা আছে, রাতটুকু তোমাদের কেটে যাবে এতে। কথাগুলো বলে বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে গেলেন। স্মিতা একটা লণ্ঠন হাতে নিয়ে পাশের ঘরে যেতে গেল। ঈশানুকে ডাকলো, বলল, হে স্মিতা শোন, তোর কাছে চার্জার আছে? স্মিতা বলল, শুনলে না, লোডশেডিং। চার্জার থাকলেই ফোন চার্জ দেবে কোত্থেকে? বোকার মতো প্রশ্নটা করে ফেলে ঈশান কেমন যেন থতমত খেয়ে গেল। ঈশান বুঝতে পারছে ওর মাথাটা কাজ করছে না। আরো 6 ঘন্টা ও এখানে কি করে কাটাবে? এখনো সমস্ত রাত পড়ে আছে। স্মিতা বেরিয়ে গেলে ঈশান বিছানাটায় শরীরটা এলিয়ে দিল। গায়ে একটা চাদর টেনে নিল। প্রচণ্ড গরম। তবুও কেন যে সারা গায়ে চাদর মুড়ি দিয়ে আছে বুঝতে পারছে না। ভেতরে ভেতরে দর দর করে ঘামলেও ঈশান গা থেকে চাদরটা সরাতে পারছে না। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।